ভোরের প্রথম রোদ জানালার কাছে জমে থাকা বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে এসে ঘরে ছড়িয়ে পড়ল। আলোটা কোমল, তবুও তৃষার মুখে পড়ে তাকে আরও দীপ্ত করে তুলল। তৃষার যখন ঘুম ভাঙল তখন সে নিজেকে আবিষ্কার করল প্রেমের নগ্ন বুকের মাঝে। দুজনে একেবারে জোরাজুরি করে একে অপরের মাঝে হারিয়েছিল। ঘুমটা ভাঙতে প্রেম তার ঠোঁটে চুমু বুলিয়ে দিল। তৃষা নিজের দিকে তাকালো। এমা, তার এই অবস্থা কেন? সিসি, কি লজ্জার বিষয়। তৃষা লজ্জায় চাদরের নিচে মুখ লুকাতে গেলে প্রেম চাদরটা সরিয়ে দিয়ে বলল, একটু দেখতে দাও পাখি, একটু তোমার মন ভরে দেখতে চাই। ইস, আপনি সুবিধার লোক না। দূরে যাবেন নাকি বলুন? দূরে যেতে বললে আরও কাছে চলে আসব, তখন নিঃশ্বাসটাও কিন্তু ঠিক করে নিতে পারবে না। বলেই প্রেম তৃষার ঘাড়ে ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দিয়ে বলল, কাছে আসো না সোনা, এত ছটফট করছো কেন? এখন তো শুরু কেবল, এখনই এসব করলে চলবে নাকি? বলেই সে তৃষাকে কাছে টেনে নিজের অধিকার খাটিয়ে আরেক দফা ভালোবাসায় মাখা প্রতিটি আদরে রাঙিয়ে দিল তাকে। খানিকক্ষণ বাদে প্রেম বিছানা ছেড়ে উঠে তৃষার সামনে দাঁড়াতে তৃষা বলল, ইস, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? জানগির ফ্রেশ হন, নোংরামি খালি। শোনা, এমন প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির মাঝে গেলেও পাবে না। লাখ টাকার প্রাকৃতিক সম্পদ দেখাচ্ছি, দেখে চোখের জ্যোতি বাড়াও। লজ্জার মাথা খেয়েছেন? ওটা খেয়ে পেট ভরেনি। খাবার হিসেবে তুমি যদি নিজেকে সার্ভ করো তাহলে খেয়ে দেখতে পারি পেট ভরে কিনা। যদিও মেয়ে তোমার মুখের মতোই, তুমি একটা তেতো চিরতা টেস্টলেস হবি বোধ হয়। ওটাই তো সেটে সেটে খান। প্রেম প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করলো, তুমি গোসল করবে না? শুনেছি গত শীতে তুমি নাকি মাসে একবার গোসল করতে। তৃষা কিং কর্তব্য বিমূঢ়। এসব ভুয়া খবর প্রেম পায় কই থেকে? মানে একটু একটু সত্য, তবে বাকি সব ভুয়াই। নির্ঘাত মা বলেছে, নানুর বাড়ি দাদুর বাড়ি এলাকা কোথাও বাদ নেই এসব ছড়ানোর। ওই মহৎ নারীকে নিয়ে তৃষা কোথায় যাবে যে? তৃষা ভাবতে ভাবতে চোখে আবার ঘুম চলে এলো। সারাটা রাত একটু ঘুমাতে পারেনি সে। বালিশে মুখ গুজতেই প্রেম এক টানে শোয়া থেকে উঠিয়ে কথা না বাড়িয়ে সোজা ওয়াশরুমের দিকে নিয়ে যাওয়া শুরু করলো। তৃষা হাত পা সরাসরি করতেই প্রেম তাকে আরও শক্ত করে চেপে চুমু দিল ঠোঁটে। পরক্ষণে বলল, দফায় দফায় আর একবার হবে নাকি? মানে না, মানে কিছু না, চলো অতি আবশ্যক কাজটা সেরে আসি। না প্রেম ভাই, এত সকালে ঠান্ডা জল দিয়ে গোসল আমি ভুলে করতে পারবো না। ভুলে করা লাগবে না, সজ্ঞানে করলেই চলে যাবে। তৃষা নিজেকে ছাড়ানোর জন্য প্রেমের হাতে কামড় দেয়। প্রেম তবুও তা সহ্য করে নেয়। তবে তৎক্ষণাৎ প্রেম হুমকি দিয়ে তৃষাকে বলল, আমি তোমার এমন জায়গায় দাগ বসাবো না শোনা, মানুষকে বলতেও পারবে না। বলেই সে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে ব্যস্ত তৃষা। প্রেম কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে, তারপর ধীরে ধীরে তার ভেজা চুলে মুখ ডুবে চোখটা বন্ধ করলো। এই মেয়ের চুলের এই মাতাল করা গন্ধটা তাকে পাগল করে দেবে। দিনকে দিন এটা ভয়ানক নেশায় বদলে যাচ্ছে। চুল থেকে পানি গড়িয়ে তৃষার গালে পড়তেই প্রেম নিজের আঙুলে মুছিয়ে নিল। তারপর হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে বিটার হাটের চুলগুলো শুকিয়ে কপালে চুমু এঁকে দিল। দুজনের চোখ এক হতে তৃষা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, এভাবে তাকাবেন না, মনে হয় বুকটা থেমে যাবে। তাহলে চোখ বন্ধ করো, আমি শুধু তোমাকে অনুভব করতে চাই। তৃষা চোখ বন্ধ করলেও বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে গেল। প্রেম আস্তে করে তার হাত দুটো নিজের হাতে নিয়ে মুখের কাছে টেনে আনলো। আঙুলের ডগায় ঠোঁট ছোঁয়াতেই তৃষার নিঃশ্বাস কেঁপে উঠল। বাইরে পাহাড়ে ভেজা কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু ঘরের ভেতর দুই হৃদয়ের ভেতর জমে উঠেছে ভালোবাসার মিশেলে তৈরিকৃত নতুন কুয়াশা। শব্দহীন, অদৃশ্য, তবুও যেন ভীষণ ঘনীভূত। তৃষা হঠাৎ বলল, কণ্ঠে মৃদু অভিমান মিশে আছে, আপনি কি সবসময় এভাবে আমায় জড়াতে চান, নাকি সত্যিই ভয় হয় হারানোর? প্রেম তার মুখের খুব কাছে ঝুঁকে এলো। আমি শুধু চাই প্রতিটি সকাল তুমি আমার বুকে জেগে ওঠো। আমার একটাই ভয়, কোনোভাবে তুমি যদি আমার পাশে না থেকো। তৃষা চোখ খুলে তাকালো। সেই দৃষ্টিতে কোনো প্রতিবাদ নেই,
শুধু অবলম্বনের আকাঙ্ক্ষা। প্রেম ধীরে ধীরে তাকে বুকে টেনে আনলো। দুজনের শরীরে ভেজা উষ্ণ গন্ধ নিঃশ্বাস মিশে গেল। জানালার বাইরে রোদ বাড়ছে, কিন্তু ঘরের ভেতর তৈরি হয়েছে এক অন্যরকম ভোর, যেখানে বৃষ্টির দুঃখ মিলিয়ে গিয়ে জায়গা নিয়েছে শুধু প্রেম আর তৃষার দম বন্ধ করা নৈকট্য। নাস্তা সেরে বাইক নিয়ে দুজনে হাজির হলো বাড়িতে। গেটের সামনে দাঁড়াতেই নাম ফলকের দিকে তাকাতে তৃষার চোখ বিস্ময়ে ভরে গেল। বাড়ির নাম প্রেম রোজ। আবারও ঘুরে ফিরে সেই নাম। বাইক পার্কিং করে তৃষা প্রেমকে পেছন থেকে ডাক দিল, জিজ্ঞেস করলো, সত্যি করে বলুন তো আপনি কে? এই আধার, এই প্রেম রোজের সঙ্গে আপনার কি যোগসূত্র? প্রেম এক মুহূর্ত থমকে গিয়ে বলল, প্রেম রোজ আমার পছন্দের ফুল, ব্যাস এই তো। এই যে সোনা, জলদি প্যাকিং করো, আজকে সাঙ্গু নদীর তীরে যাব, কিন্তু রাত হওয়ার আগে আবার নীলগিরিতে যেতে হবে। রিসোর্ট ঠিক করা আছে, মেঘের রাজ্যে হারাতে হবে না তোমাকে নিয়ে। নরম নরম মেঘ দেখিয়ে তোমায় গরম গরম আদর খাওয়াবো। মানে যত যা কিছুই বলেন না কেন, ঘুরে ফিরে ঢলাঢলিতে এসে আটকান। বউ শোনো, প্রেম জায়গা বুঝে আটকায়। এই ধরো তোমাকে এখন আদর দিচ্ছে, এইসব আর এমনি এমনি না। বাচ্চার বাবা হওয়া লাগবে না। দেখবে এবার আগামী প্রজন্মের বাইকার নিয়ে যদি এবার বাড়ি ফিরে দাদুকে সারপ্রাইজ না করি, আমাকেও তো মাঝে মাঝে সারপ্রাইজ করতে পারেন। হুট করে যেদিন তুমি শুনবে তোমার গাছে আমার ফল ধরেছে, তখন এমনিতেই সারপ্রাইজ হয়ে যাবে। এখন জলদি ভেতরে আসো। সি কি লোক রে বাবা। বউ, আমাদের মাঝে বাবাকে কেন ডাকছো? লজ্জা নেই? জানো না প্রেম নেওয়াজের লজ্জা তোমার ব্রেনের থেকে বেশি? সেই বউ, নিন্দা জানাই। তবে তুমি ঠোঁটে চুমু খেলে ক্ষমা করে দিতে পারি। শিওর না, কিন্তু চুমুতে কাজ হলে না হলে দাবি বাড়িয়ে দেব। তৃষা একটা ঢোক গিলল, এটা তার স্বামী নাকি আসামি? আর লজ্জা তার ব্রেনের থেকে বেশি মানে? এই লোকের তো লজ্জাই নাই। তার মানে সে বোঝাতে চেয়েল তৃষার মাথায় ব্রেন নাই। সাঙ্গু নদীর ধারে বিকেলের আলোটা একেবারে আলাদা লাগছে। পাহাড় থেকে নামা হাওয়ার শীতলতা, জলে ভেসে আসা নৌকার ঘণ্টাধ্বনি আর সবুজে ভরা তীরের নিস্তব্ধতা প্রেম আর তৃষার মুহূর্তটাকে আরও ঘন করে তোলে। নদীর ওপর ঢেউ ভাঙার টুপটাপ শব্দে তাদের দুজনের হৃদয়ের ধুকপুকানি মিলেমিশে একাকার হচ্ছে। তৃষা নদীর দিকে তাকে আসতে বলল, জলটা কেমন যেন শান্ত দেখাচ্ছে আজ, অথচ আমার ভেতরটা একদম শান্ত নয়, বুঝলেন তো? প্রেম তার হাতটা আলতো করে নিজের হাতে নিয়ে বলল, শান্ত হবার দরকারও নেই। তুমি যদি অস্থির হও, আমি তো আছি তোমার অস্থিরতা সামলাতে। তৃষা একটু হেসে নদীর দিকে চেয়ে থাকলো। চোখের কোণে আলো পড়ে চকচক করছে তার। আপনি কি সত্যি সবসময় এভাবেই থাকবেন, নদীর মতোই পাশে? প্রেম তার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, সাঙ্গুর মতোই আমি তোমায় ঘিরে থাকবো, পাহাড়ের মতোই শক্ত হয়ে দাঁড়াবো। তুমি চাইলে ঝড় হলেও আমি টলব না। আচ্ছা, আমি যদি নদীর মতো কখনো বেপরোয়া হয়ে ছুটে যাই, তুমি কি আমায় আঁকড়ে ধরবে? তৃষা মৃদু হাসলো, তার হাতের মুঠোটা আরও শক্ত করলো। আমি শুধু আঁকড়ে ধরবো না, আমি আপনার স্রোতে ভেসে যাব, হারিয়ে গেলেও আপনার ভেতরেই হারাবো। প্রেম তৃষার কপালে একটা চুমু দেয়। আসার সময় গিটারটা নিয়ে এসেছিল। গিটারটা হাতে নিতেই তৃষা বলল, আমি আপনি গিটার বাজানো শেখাবেন? শখ আছে। শেখালাম তো। বাইক তোমায় কে শিখিয়েছিল? কোন আপুর কাছ থেকে শিখেছিলে? তৃষা চুপসে যায়। প্রেম সেই চুপসে যাওয়া মুখটার দিকে তাকিয়ে তরক গলায় ঠুট করে জিজ্ঞেস করলো, শালির ঘরের বউ, কোন শালায় তোরে বাইক চালানো শিখিয়েছে? মানে মেজো আপার জামাই। তোর মেজো আপা আবার শাশুড়ি কবে পয়দা করলো? মানে চাচাতো বোন। যাই, একবার শ্বশুরবাড়ি তোমার পেয়ারের দুলাভাইয়ের কেটে তাকে লুলাভাই বানিয়ে দেব। আপনি হাত পা কেটে দিবেন? কেন, অন্য কিছু কাটার দরকার ছিল নাকি? প্রেম আবার ইনটেক জিনিসে হাত দেয়। কাটা জিনিস কেটে সময় নষ্ট করে লাভ আছে? স্যাঁ, তাহলে আমার বোধহয় কপালটাই খারাপ। কেন রে বিটার হার্ট, তোমার জামাই আরও 3টে বিয়ে করছে নাকি? আরে ধ্যাত, ওইসব হবে কেন? জামাই 3টে বিয়ে করার আগে তার মাথায় ঠাডা পড়ুক, নাউজিবিল্লাহ। তৃষা মুখ বাঁকা করে বলো, আমি ইনটেক পেলাম না গো প্রেম ভাই। কাটা ছেঁড়া মাল কপালে জুটল। অঙ্কুর ভাইয়ের ফুটো জাঙ্গের মতো ফুটো কপাল হয়ে গেল। প্রেম একটা ঢোকলে বলল, তার কথা ধরে তাকে খোঁচা মারা শালির ঘরের বউ দেখি হেভি ডেঞ্জারাস। বিকেলটা তখন আরও সুন্দর। তবে কি যে প্যাঁচপ্যাঁচে একটা গরম পড়েছে আজ।
প্রেম একটু আগে গিটার নিয়ে একবার রেখে দিয়েছিল, এবার আর রাখলো না। তৃষাকে কোলের মাঝে বসাতেই তৃষা পুনরায় জিজ্ঞেস করলো, কই বললেন না তো আপনি আসলে কে? প্রেম রহস্যময় হেসে গান ধরল, অনুরাগের স্পর্শ জুড়ে তুমি, কি করে বলো ভালো থাকি আমি, একবার ছুঁয়ে দেখো আমায়, আধারের গান আমি, আধারে খুঁজে ফিরি তোমায়। গান শেষে তৃষা মুগ্ধ হলো, ইস যদি এই প্রেম নেওয়াজ সত্যিকারের আধার হতো। ওই বেটা আধার তৃষার পছন্দের সিঙ্গার। কত ইচ্ছে আছে সে কনসার্ট করলে তৃষার সামনে থেকে কনসার্ট দেখবে, শালা সব কিছুতেই পানি ঢেলে তারিখ পিছিয়ে দিতেছে। তাও ভালো, বড়মশাইরও একই গলা স্বর, একই রকমের গলা, কি দারুণ গায়। আল্লাহ একে দিয়ে ওর শূন্যতা দূর করেছে। প্রেম নদীর ধারে সবুজ ঘাসের ওপর গিটারটা রেখে তৃষার কোলে মাথা রাখতেই রোদ এসে তার চোখে লাগে। তৃষা প্রেমের দিকে ঝুঁকতেই সেই রোদ মিলিয়ে যায়। হঠাৎ তৃষা আকাশের দিকে তাকে প্রেমকে প্রশ্ন ছুড়ে, শুনছেন প্রেম ভাই? জি, শোনার অপেক্ষায়। আমি কাছে এলে আমার কাছে সেটা হলো পৃথিবীর সব দুঃখ গলে যাওয়া, আমি দূরে গেলে আমার কাছে সেটা হলো দীর্ঘ শীতের রাত, যা ফুরোনোর অপেক্ষায় দু চোখের পাতা এক করতে পারি না। আমার হাসি আমার কাছে সেটা হলো ঈদের চাঁদ, যাকে দেখার জন্য দীর্ঘ 30টা রোজা আমায় অপেক্ষায় রাখে। আর আমার অভিমান আমার কাছে সেটা হলো বৃষ্টি ভেজা জানালা মুছে দিলে আবার ঝাপসা হয়। আর চোখ আমার কাছে সেটা হলো অনন্ত সমুদ্র, যতই ডুবি ততই হারিয়ে যায়, বুঝলে? আচ্ছা, আমায় স্যার আপনার জীবন আমার কাছে সেটা হলো বইহীন লাইব্রেরি, তবু তাকের পর তাক, তবে নেই সেখানে কোনো বই, নেই কোনো গল্প। এবার বলো দেখি, পাঠকের বই ছাড়া চলে? তৃষা চোখের কোণে জল। কালকে বিকেলে শিমলার সঙ্গে একবার কথা হয়েছিল, সব ঘটনা সে খুলে বলল। এই 1 মাসে প্রেমের কি হয়েছিল, তৃষাকে ছাড়া এপাশে সে কেমন ছিল সব। ইস, কত কষ্টই না হয়েছিল। বাইক অ্যাক্সিডেন্টের থেকে বড় ব্যথা হচ্ছে একজন প্রফেশনাল বাইকারের পা ভেঙে ঘরে বসে থাকা, তাও বাইক রাইড ছাড়া। তৃষা নিজেও বাইক চালায়, বোঝে সব। ওই দিন তৃষা প্রেমের বাবা মা নিয়ে ওইসব যদি না বলতো, তবে প্রেম ওভার নেশাও করতো না, আর দুর্ঘটনা ঘটতো না। তবে অতীতে যা হওয়ার ছিল হয়েছে, এখন আর সে প্রেমকে হারাতে চায় না। কিন্তু প্রত্যুষের জীবনটা মাঝে আবার তার জন্য নষ্ট হলো। ছেলেটিকে বিয়ের আশা দিয়ে ধ্বংস করলো। ওই দিন প্রত্যুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে না বসলে অভিমানী প্রেম কি ফিরে আসতো? প্রেমকে ফিরিয়ে আনার জন্য তৃষার দ্বারা যা সম্ভব হয়েছে সে করেছে, কারণ সে জানতো একমাত্র অঙ্কুরই প্রেমের খবর জানে। তাই বিয়ের খবর অঙ্কুরের কান অবধি গেলে অবশ্যই প্রেমের কান অবধি অবশ্যই যাবে। আর লাইফে কিছু রিস্ক না নিলেই হয়। তবু মাঝে মাঝে একটা কথা ভেবে ভয় হয়, যদি ওই দিন প্রেম ফিরে না আসতো, তাহলে আর সত্যি ভাগ্যকে মেনে নিয়ে মিসেস দেওয়ান হতেই হতো তার। নদী চারপাশের পাহাড়ি সবুজে সূর্যের শেষ আলো মেখে আছে তার গায়ে। নদীর ঢেউগুলো সোনালি ঝিলিক তুলছে। নদীর ধারে চাকমা মেয়েরা ঝুঁকে ঝুঁকে হাঁড়ি পাতিল ধুচ্ছে। কারো আবার কাপড় কাচার ব্যস্ততা। তারা গান গাইতে গাইতে কাজ করছে। পাহাড়ি টান মেশানো সেই গান নদীর হাওয়ার সঙ্গে মিলেমিশে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই ফাঁকে প্রেম হেসে তৃষার দিকে তাকিয়ে বলল, এই জলটা আমায় ডাকছে রে তৃষা, একটু নামি না। তৃষা প্রথমে দ্বিধা করল, কিন্তু প্রেমের সেই ছেলে মানুষই হাসি দেখে না করতে পারল না। ঠিক আছে, তবে সাবধান। প্রেম গাড়ি থেকে শার্ট খুলতে চাকমা মেয়েগুলো চাকমা ভাষায় তার দিকে তাকিয়ে হেসে হেসে যেন ফিসফিস করে বলতে লাগলো। ব্যাস কিছুক্ষণ ধরে প্রেমকে নিয়ে তাদের ফুসফাস চলছিল। তৃষা প্রথমে পাত্তা দেয়নি, তার স্বামীর দিকে নজর দেয়া। শালার প্রেমের বাচ্চা কি কর্নারাশি নাকি? মেয়ে মানুষ তাকে দেখলেই ঢিলে হয়ে যায়। প্রেম পানিতে নামতে যাবে তার আগে তৃষার বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত শিরশির অনুভূতি বয়ে গেল। অস্বস্তি, খানিকটা রাগও। সে একটু জোরে ডেকে উঠল, প্রেম নামা লাগবে না, এদিকে আসুন জলদি বলছি। প্রেম চমকে যায়। নদীর ঢেউয়ে ভেসে আসা তৃষার কণ্ঠ কেমন এক অদ্ভুত তাড়না ছিল। কি হলো? আমি তো শুধু। তৃষা এবার দৃঢ়স্বরে বলল, আমি কি বললাম শুনতে পাননি? কথা কানে না ঢুকলে বলুন, আমি ঢোকাতে জানি। আস্তাগফিরুল্লাহ, ওইসব তো পুরুষ মানুষের কাজ। মেয়ে মানুষ এমনিতেও কথা কানে শুনতে পায় না, তখন পুরুষ মানুষরা চেঁচিয়ে চেঁচিয়ে তাদের কানে কথা ঢোকায়। তাই বলছি ওইসব মেয়ে মানুষের কাজ না বউ। প্রেম আর কিছু না বলে তৃষার দিকে এগিয়ে গেল। তৃষা দ্রুত তার হাতে শার্টটা ধরিয়ে দিল।
এই মেয়েগুলোকে দেখে আপনি ইচ্ছে করে খালি গায়ে পানিতে নামতে চেয়েছেন, তাই না? প্রেম তখনও মেয়েদের দিকে তাকায়নি। তৃষার কথা ধরে মেয়েগুলোর দিকে তাকাতে বলল, আরে ওইসব সিংস্যাংয়ের প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমি না তাকাতেই ওরা গলে যাচ্ছে, আর তাকে মুচকে হাসি দিলে খোদা জানে কি হবে। দেখো বউ, গলে যাওয়া জিনিস প্রেম গিলে না। আমার অন্য কোনো নারীর কোনো দরকার নেই। আবার আমি বলতে তুমি আছো তো। তাতে প্রেম নেওয়া চলবে না, বরং দৌড়াবে। প্রেম তৃষার হাত ধরে গিটার নিয়ে বাইকে উঠে বসলো। প্রেম বাইক ছাড়তেই তৃষাকে মেয়েগুলোকে পেছন ফিরে মিডল ফিঙ্গার দেখে বলল, আর কোনোদিন স্যাংসুংয়ের বাচ্চার তোরা আমার প্রেমের দিকে নজর দিলে তোদের মুখে গু ছুঁড়ে মারবো, শালি থার্ড ক্লাস চুলকানির মলম। প্রেম হেলমেটের নিচ থেকে হাসলো। পেছন থেকে তৃষার হাতটা টেনে বুকের কাছে এনে বলল, ধরো শক্ত করে, আরও কাছে এগিয়ে আসো, নইলে সোনা চালানোর মতো ফিলিংস আসে না। নীলগিরির বুক ছিঁড়ে ওঠা পাহাড়গুলোর পাশে দাঁড়িয়ে রিসোর্টটি। রাতের আধার নামতেই জায়গাটা যেন এক অন্য জগতে ঢুকে যায়। চারদিক নিঝুম, শুধু দূরের ঝর্ণার ধ্বনি আর মাঝে মাঝে শোষো করে বয়ে যাওয়া পাহাড়ি হাওয়ার শব্দ। রিসোর্টের বারান্দা থেকে তাকালেই চোখে পড়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা কুয়াশা। আজ আকাশে তারার অগণিত মেলা, অন্ধকারে জোনাকি জলে উঠছে আভা ছড়িয়ে। চারপাশের গাছপালা রাতের আলো আধারিতে দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতো। কাঠের তৈরি কটেজগুলো নরম আলোর হলুদাভ লণ্ঠনে ঝলমল করছে। ভেতর থেকে ভেসে আসছে উষ্ণতার আবহ। দূরে পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই রিসোর্ট থেকে মনে হয় পুরো পৃথিবীটা থমকে গেছে। শুধু নিস্তব্ধতা আর প্রকৃতির গোপন গুঞ্জন বাজছে কানে। রাত বাড়তে থাকলে এই পাহাড়ি হাওয়া আরও শীতল হয়, শরীরে কাঁপন ধরে, অথচ সেই কাঁপনই মন শান্ত করার মতো এক ধরনের প্রশান্তি নিয়ে আসে। রাত গাঢ় হয়েছে এখন, সেই সঙ্গে রিসোর্টের চারপাশে নীরবতার চাদর আরও ঘন হয়েছে। মাঝে মাঝে দূরের পাহাড়ি পথ ধরে হেডলাইটের ক্ষীণ আলো ভেসে আসছে, আবার মিলিয়ে যায় আঁকাবাঁকা আধারে। সেই ক্ষণিক আলোয় পাহাড়ের ছায়াগুলো আরও রহস্যময় হয়ে উঠছে। নীলগিরির বুক চিরে ওঠা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে প্রেম আর তৃষা। ঠিক কিছুক্ষণ আগে এই শিমলা আর অঙ্কুর এসে পৌঁছেছে। এই দুজনকে পাওয়া যায় না সহজে। সারাদিন তোরা কোথায় কোথায় ঘুরে বেড়ায় কেউই জানে না। আসার পরপরই প্রেম অঙ্কুরকে সঙ্গে করে অন্যদিকে চলে যায়। শিমলাকে ফেলে রেখে গেল তৃষার কাছে। দুই বান্ধবী পাশাপাশি বসে আকাশের কালো গামছার মতো চাদরে ভরা তারাদের দেখতে ব্যস্ত। হঠাৎ শিমলা ফিসফিস করে বলল, তোর কত ভাগ্য, বাসার সবাই তোর আর প্রেম ভাইকে মেনে নেবে। তৃষা মৃদু হেসে মাথা নাড়ল, গলায় অনিশ্চয়তা। তোকে কে বলল? ফাল কথা, আমাকে আমার পরিবার জীবনেও বাড়িতে জায়গা দিবে না। তবে তোর পরিবারের কথা বলতে পারছি না। আচ্ছা, আসল ঘটনা কি বলতো? পালিয়ে চলে গেলি কেন? বাসায় বলতেই তো পারতি অঙ্কুরকে ভালোবাসিস। আমি না হয় কাউকে পছন্দ করতাম না বিধায় পালানোর সময় কিছু বলে আসতে পারিনি। তোকে তো বলে এসছি বাইক রাইড আমার জন্য কত গুরুত্বপূর্ণ, পাশাপাশি জগন্নাথে পড়াও। আমাকে আমার ভাগ্য এখানে টেনে এনেছে, এখন এটাই আমার ঠিকানা হয়ে গেছে। আসলে আমি বোধহয় কখনো প্রত্যুষ দেয়ানকে চাইনি, সবসময় এই হারে বজ্জাত হাইব্রিড করলা প্রেম নেওয়াজকে চেয়েছি, নয়তো শেষে ঘুরে ফিরে তার প্রেমে কেন পড়লাম। যাক বাবা, যা হয়েছে ভালো হয়েছে। তবে আমি এখনও অনেক কিছু জানি না। প্রেমের বাবা মা কি করে মরল? লোকটা কি আগেও এমন শক্ত মনের ছিল, নাকি পরিস্থিতি তাকে এত কঠোর হতে বাধ্য করেছে? আচ্ছা বাদ দে, তোর কথা বল। শিমলার চোখ ঝলমল করে উঠল। আমার বলার মতো কোনো কথা নেই, কেবল আমি জানি অঙ্কুর আমাকে কতটা ভালোবাসে। জোরপূর্বক বুড়ো লোকের সঙ্গে বিয়ের হাত থেকে সে বাঁচিয়েছে আমায়, আর তার জন্যই বাড়িতে হওয়া আমার উপর মানসিক নির্যাতনের হাত থেকে আমি আজ রেহাই পেয়েছি। তো তোর না চিত্রা নামক কার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কথা বলিস না এখন? তৃষা মৃদু ভুরুকুটি করলো। কথা কি আর বলবো? বললেই তার এই হ্যান্ডসাম স্বামীটা বলে নাকি আমি নাকি ছোট লোক। সামনাসামনি একদিন পাই বেটাকে, তখন বোঝাবো এই তৃষা কি জিনিস। শিমলা হেসে উঠল। তাই তুই বোঝানোর আগেই যেন সে আবার না বুঝিয়ে দেয়। আচ্ছা, নামটা জানি কি তার? তৃষা এক পল থেমে জবাব দিল, ফারাজ এলাহি। বলতে না বলতে হঠাৎ ফোনে একটা ভিডিও কল এলো। কলটা দেখে তৃষার মুখে খুশির সীমা রইল না।
সে রিসিভ করে বলল, আরে চিত্রা, কি খবর তোমার? আমায় তো ভুলেই গেছো। চিত্রা না সে হেসে বলল, আসলে তেমন কিছু না, সংসার, সন্তান, স্বামী নিয়ে আজকাল একটু ব্যস্ত সময় কাটাচ্ছি। তোমার কি অবস্থা? তিশা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলল। শুনে চিত্রা মুচকি হাসল। আমার অবস্থা এক এক করে সব কিছু চিত্রাকে খুলে বলতে চিত্রা মুচকি হাসি দিল, বলল, তাও ভালো, প্রেমকে তুমি আগে থেকে পছন্দ করতে, সুখে আছো। আমার সঙ্গে এখন ফারাজের বিয়ে হলো। যখন ফারাজের বিয়ে হলো, হায় আল্লাহ, ওইসব দিন কি করে যে কাটিয়েছিলাম। তবে এখন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কারণ ওইসব খারাপ দিন না দেখলে আজকে ভালো দিনগুলো দেখতে পেতাম না। স্বামী হিসেবে ফারাজ এলাহি আমার কাছে শ্রেষ্ঠ। তোমার গল্প তো তুমি আগেও বলেছিলে, যত শুনি তত মুগ্ধ হই। চিত্রা হাসলো। তোমার গল্প কম কোথায়, স্বামী স্ত্রী দুজনের রাইডার, আর তুমিও তো। ওইসব গল্প গোপন থাক। বলে মুচকি হাসলো চিত্রা। চেহারার লাবণ্য দিনকে দিন বেড়েই চলছে। সাধে কি তাকে তার স্বামীজান আগুন সুন্দরী বলে ডাকে? তৃষা কথা বলে রাখলো। চিত্রা জানিয়েছে ফারাজের কক্সবাজারে কি একটা দরকারি কাজ আছে, এই সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসবে। বউ ছাড়া ওই লোক কোথাও যায় না। অবশ্যই ইতালি থেকে গোটা পরিবার সহ আসবে, ভালোই হবে। এখান থেকে কক্সবাজার যেতে কি এমন সময় লাগবে? দেখা করতেই পারবে। কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। এই সুযোগে ফারাজ এলাহির সঙ্গে প্রেম নেওয়াজের একটা পরিচয় পর্ব হয়ে যাবে। তৃষা উঠে দাঁড়াতেই পেছন থেকে প্রেম তার কোমর জড়িয়ে ধরল। সেই হাত সরাসরি পৌঁছে গেল টি শার্ট ভেদ করে উষ্ণ কোমরের ভাঁজে। তৃষা নিজেকে ছাড়িয়ে ফিসফিস করে বলল, আরে কি করছেন? শিমলা সামনে আছে, দেখতে পাচ্ছেন না? তুমি পাশে থাকলে আমার অন্য কিছু আর দেখতে মন চায় না সোনা। উফ, চুপ করেন। শিমলার এসব দেখে লজ্জা পাচ্ছে, সরে যাবে তার আগেই তাকেই অন্ধকারে টেনে বুকের সঙ্গে মিশিয়ে জড়িয়ে ধরল অঙ্কুর। গালে চুমু দিয়ে বলল, চশমা সুন্দরী, চলো রুমে চলো, ঘুম পাচ্ছে। শিমলা মুচকি এসে বলল, ঘুম পাচ্ছে সত্যি তো? অঙ্কুর চতুর হেসে উত্তর দিল, ইস, কথা কম, ভালোবাসা বেশি জানো না। বলেই সে হাত টেনে শিমলাকে রুমে নিয়ে গেল। তারা যেতেই প্রেম তৃষার ঠোঁটে জোর করে শক্ত চুমু দিয়ে বলল, এবার চলো আমরাও যাই, নেওয়াজ বংশ এগিয়ে নিয়ে যেতে হবে না? প্রেম তৃষার চোখে একটা কাপড় বেঁধেছিল। রুমে এনে সেই কাপড় খুলতে তৃষা রীতিমতো অবাক। রুমটা কি সুন্দর করে সাজানো, চারদিকে ফুলের গন্ধ মম করছে। বিছানার ওপর সাদা চাদর টান টান করে বিছানো হয়েছে। বিছানার চারপাশে সাদা পাতলা পর্দা, ক্যানোপি স্টাইল টানানো। ছাদের ঠিক মাঝ বরাবর ফুল দিয়ে তৈরি করা মোটা একটি আর্চ সাঁটানো রয়েছে। ফুলগুলোতে লাল, হলুদ, গোলাপি, সাদা রঙের মিশ্রণ। ফুলের মালা থেকে ঝুলে আছে কাঁচের লণ্ঠনের মতো ছোট ছোট ঝাড়বাতি, ভেতরে মোমবাতির হলুদ আলো জ্বলছে। এগুলোর নরম সোনালি আলো পুরো ঘরটিকে মায়াময় আবেশে ঢেকে দিয়েছে। ঘরের প্রতি কোণে সুগন্ধি মোমবাতির আলো জ্বলছে এবং ফুলের সাজে জায়গাটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশেই একটি আরাম কেদারা, তাও মাধুরী মিশিয়ে সাজিয়ে তোলা। তৃষা অবাক হয়ে প্রেমের দিকে তাকাতে প্রেম তাকে বলল, ওই যে জামা রাখা আছে, তৈরি হয়ে আসো, আমি অপেক্ষায়। তৃষা কিছু বলতে যাবে তার আগেই প্রেম পুনরায় বলল, আজ আর কোনো কথা নয় শোনা, যাও। তৃষা কথা না বলে কাপড়ের ব্যাগটা তুলে নিল। অতঃপর পোশাক বদলে আসতেই দেখলো প্রেম বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছে। প্রেম নেওয়াজ। আলো অন্ধকারের খেলা তার অবয়বটাকে আরও রহস্যময় করে তুলল। গায়ে সাদা ফুল হাতের শার্ট, বুকের ওপর নিখুঁতভাবে মানিয়ে নেয়া কালো ওয়েস্ট কোট, গলায় আটোসাটো কালোটাই অতীব ভদ্রলোক সুলভ সাজ। তবে তাকে অন্য দিনগুলোর থেকে আজকে অন্যরকম লাগছে। বলতে গেলে চোখ ফেরানো দেয়। এই পুরুষকে অতীব ভদ্র সাজে যে এতটা সুন্দর লাগতে পারে তা ভাবনার বাইরে ছিল। তার লম্বা সোজা গড়ন, প্রশস্ত কাঁধ আর ছিপছিপে শরীর তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাম কবজিতে ঝকমকে ঘড়ির আভিজাত্য, ডান হাতে ধরা একটি লাল গোলাপ। তৃষা আসতেই তার গাঢ় বাদামি চোখগুলো একবার তাকে ওপর থেকে নিচ অব্দি পরখ করল। রাতের গভীরতার মতো এক কৃষ্ণাঙ্গিনী গাউ বক্ষ দেশের মধুর রেখা ধরে নেমে এসেছে। সুচারু সুইটহার্ট নেকলাইন। গাউনের মসৃণ কালো কাপড়টি তার লাবণ্যময় দেহলতা বেয়ে নেমে এসে এক পাশ দিয়ে উঠেছে সহসী চেরা, যা পদযুগলের ঈষৎ ঝলক দেখে রহস্যময় আমন্ত্রণ জানাচ্ছে। তৃষার শরীরী গঠন যেন তক্ষশিলার ভাস্কর্য।
প্রতিটি ভাঁজে অপূর্ব ছন্দ। কোমর থেকে বক্ষরেখা নেমে এসেছে এক সুমতিতে, যা নজর কাড়ে। সুদীর্ঘ ঢেউ খেলানো কেশরাশি তার পিঠের ওপর দিয়ে ছড়িয়ে আছে, যেন কালো ঝর্ণাধারা মুখমণ্ডল প্রেমিকের স্পর্শে আবৃত হলেও তার উজ্জ্বল ত্বক এবং সংযত দেহভঙ্গি সৌন্দর্য প্রকাশ করছে। তৃষার পরনের কালো গাউনে তার শরীরের প্রতিটি বাঁক স্পষ্ট। প্রেম ঢোক গিলল তার কণ্ঠমণি ওপর নিচ হতেই। সে আর থমকে থাকতে পারল না। তৃষার অন্য হাতে উঁচু চোখা হিল জুতো। সে প্রেমের দিকে তাকে জুতার দিকে ইশারা করতে প্রেম বাঁকা এসে তাকে কাছে টেনে তার চুলে মুখ গুজে দিল। নিঃশ্বাস তার বন্ধ হয়ে আসছে। এই চুলের গন্ধ তাকে মাতাল করে দিবে। উফ, কন্ট্রোল। তবে প্রেম নেওয়াজের সঙ্গে কন্ট্রোল শব্দটা যায় না। প্রেম তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল, তার সুদীর্ঘ চুল পিঠের ওপর আলতোভাবে সরিয়ে দিল। প্রেমের বাহুদয় তৃষাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরেছে। প্রেমের ডান হাতটি আলতো করে তৃষার মুখ ছুঁয়ে আছে। তৃষার চোখ দুটি বন্ধ। সে প্রেমের স্পর্শে যেন সমস্ত ক্লান্তি ভুলে নিজেকে সমর্পণ করেছে। প্রেম অত্যন্ত নিচু স্বরে ফিসফিস করল, তৃষা, তৃষা, তোমার প্রেমের তৃষা, তোমায় ছোঁয়ার তৃষায় আমি কিন্তু এবার মরেই যাব। একটু হিসেব করে ভালোবাসুন প্রেম নেওয়াজ। এত ভালোবাসা দিলে আমি বেহায়া হয়ে যাব। যে সম্পর্ক হিসেব কষে চলে সে তো ব্যবসা, ভালোবাসা নয়। প্রেম, আমি না আপনাকে বরবাদ করতে চাই জানেন। আমি তো অলরেডি তোমার প্রেমে বরবাদ হয়ে গেছি। তৃষা মুচকে হাসলো, নিজেকে ছাড়িয়ে জুতার দিকে ইশারা করতে প্রেম তৃষার দিকে তাকালো। তৃষা তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে কপাল থেকে আঙুলে নিচে নামাতে নামাতে বুকের ওপর এসে থামলো। বুকে একটা চুমু দিতে জুতো বাড়িয়ে দিতে প্রেম চেয়ার টেনে তৃষাকে সেখানে বসিয়ে চেয়ারটা একেবারে টেনে নিজের কাছে নিয়ে আসে। প্রেম তার উরুর ওপর পা রাখতেই প্রেম সেই পায়ে চুমু দিয়ে জুতো পরিয়ে দেয়। অতঃপর ফিতা লাগানোর সময় প্রেমের স্পর্শ যেন বাড়ে। তৃষাকে নিজের কাছে টেনে আসা আগেই দরজায় ঠকঠক শব্দ হয়। তৃষা ছিটকে দূরে সরে যায়। একটা লাল চেরি মুখে দিয়ে প্রেমের দিকে তাকাতেই বলল, এইবারের মতো ছাড়লাম, কিন্তু একটু পর শোনা তোমায় এমন বাতাস দেব, বাতাসের ঠেলায় চোখে জল চলে আসবে। প্রেম চলে যেতেই তৃষা দরজা লাগিয়ে দেয়। ড্রয়ার থেকে জলদি একটা পুতুল বের করলো, একটা পুরুষ পুতুল। পুতুলের মাথার চুলগুলো সোনালি রঙের। তৃষা সেই চুলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, উফ, এই পুতুলকে কালো রঙের চুলেই ভালো মানাবে। তো পুতুল সোনা, তোমার নতুন চুল চাই? বলেই তৃষা হাসলো। অতঃপর প্রেমের ফোনটা টেবিলের উপর থেকে হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। প্রেমের ছবিটির দিকে তাকে গুনগুন করে গান ধরলো, প্রেম আমার ও প্রেম আমার। প্রেম রুমে এসে দেখলো তৃষা কোথাও নেই। ওদিক তৃষাকে ডেকে শেষে ড্রয়ার খুললো, কাপড়ের ভাঁজ সরিয়ে পুতুলটা হাতে নিয়ে বলল, তৃষা, আমার ওপর গেম খেলো না। তুমি যে গেম খেলছো ওটা আমার তৈরি করা। বলে দরজার দিকে তাকাতেই দেখলো তৃষা সেখানে দাঁড়িয়ে। প্রেম তাকে দেখে বাঁকা হাসলো। তৃষা খেপে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে তৃষাকে কাছে টেনে প্রেম কথা বন্ধ করতে ঠোঁটে চুমু খেলো। তৃষা নিজেকে ছাড়ি বলল, আমি অঙ্কুর ভাইকে নিয়ে পুতুলটা আপনার জন্য আনিয়েছি, আপনি কিনা দেখে নিলেন? মানে যখন ডয়ারে ঢুকাচ্ছিলে তখনই দেখে ফেলেছিলাম আমার সঙ্গে গেম খেলো সোনা, আর ভাবো আমি কিছুই বুঝবো না। কিন্তু এই পুতুলের চুল সোনালি কেন? কালো হলে ভালো হতো না? সেটা আমিও ভাবছিলাম। এক কাজ করি চলুন, কুটিল ভঙ্গিতে বলল। প্রেম সন্দেহ ভরা স্বরে বলল, কি কাজ? তৃষা ঠাট্টা করে জবাব দিল, একটা খুন করে চুল কেটে পুতুলের মাথায় লাগিয়ে দিই। তোমারটাই কাটি? তৃষা চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো, আমারটা কেন? মনে আছে প্রত্যুষকে ধোকা দিয়ে আমার কাছে এসেছো, ভাইয়ের হয়ে শাস্তি দেব নাকি? তো চলে যেয়ে আপনার ভাইয়ের কাছে, দেওয়ানবাড়ির বংশ বাড়িয়ে দিয়ে আসি। প্রেম মুহূর্তে রেগে যায়। রেগে তৃষার গলা চেপে ধরে ঠোঁটে শক্ত চুমু এঁকে বলল, শালির ঘরের বউ। আর একবার মুখ থেকে এই কথা বের করে জানে মেরে ফেলবো। তৃষাকে ছেড়ে দিতেই সে প্রেমের থুতনি আলতো করে কাছে এনে গালে ঠোঁট ছুঁয়ে দিল। অতঃপর হেসে বলল, চিন্তা নেই, আমার ম্যাট লিপস্টিক আপনার গালে লাগবে না সিনিয়র ভাইয়া। প্রেম মুখ ভেঙসি কেটে বলল, আজকে বীজ বপন করলে কালকে বাম্পার ফলন হবে। সে এখনো ভাইয়া ডাকে। তৃষা জবাব দিল না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম লাগাতে প্রেম পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো। জিজ্ঞেস করলো, আরে বাপরে, এই শোনা, পারফিউম কি ড্রাগস মিশিয়েছ? আমার তো চোখ ঝাপসা হচ্ছে, নেশা নেশা লাগছে। তো যান গিয়ে লেবু পানি খান। তুমি আসছো না, তোমার মতো একটাকে রেখে অন্য কিছু খেলে খাবারও রাগ করবে। তবে পারফিউমটা ভালো।
আগেরটার মতো এয়ার ফ্রেশনারের মতো লেগেছে। আগেরটা তো, তবু তো কাছে এসেছেন, ধরতে হবে বলে ধরি, এছাড়া ধরার মতো কোনো কারণ নেই। আর বউ গিফট দিলে একটা ভালো কিছু দাও, এই যুগে পুতুলকে দেয়। আপনি জানেন ওটা অঙ্কুর ভাইকে দিয়ে আনিয়েছিলাম কষ্ট করে। একটা সুইচ আছে, ওটা চাপলে তোমার জামা কাপড় খুলে যাবে নাকি? যদি এমন কিছু হয় তাহলে নেওয়া যায়। আমি বলতে চেয়েছি ওই সুইচ চাপলে আপনার যে একটা গিফট কিনেছিলাম ওটা ওপেন হবে। ও, সেটা খুলে বললেই তো পারো। খুলেই তো বলতে চাইতাম, কিন্তু আপনার জন্য পারলাম কই। তাহলে শাস্তি হিসেবে এবার সব খোলার দায়িত্ব আমায় দাও। খুলবেন মানে? মানে তোমার হৃদয়টা একটু খুলে দেখতে চাই। মানে আমি ছাড়া আর কেউ আছে নাকি? ইস, পরে হৃদয় বেছে আইফোন কেনার ধান্দা। প্রেম সেই কথা শুনে পকেট থেকে লেটেস্ট আইফোন বের করে তিশার সামনে ধরে চোখ মেরে বাঁকা হাসলো। ইস, এই লোক কীভাবে খোঁচা মারলো! আইফোন আছে বলে দুনিয়া কিনে নেবে নাকি?
Thank you. Thank you.
Thank you. Thank you.
Thank you.